Good morning and welcome everybody to today's class. And today our topic is variables and scales of measurement. At first, definition of variable. Variables are the characteristics which vary within certain limit and take different values on different individual. অর্থাৎ ভেরিয়েবল গুলো কোনো কিছুর একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যেটা টাইম টু টাইম, প্লেস টু প্লেস, পারসন টু পারসন ভেরি করে বলেই এর নাম হয়েছে ভেরিয়েবল। তো রিসার্চের ক্ষেত্রে ভেরিয়েবলের আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ভেরিয়েবলস আর দ্য প্যারামিটারস আন্ডার স্টাডি। কোনো একটা স্টাডি বা রিসার্চে আমরা যে প্যারামিটার গুলো দেখি, যে প্যারামিটার গুলো তথ্য নেই, সেই প্যারামিটার গুলোই হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবলস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স হুইচ ভেরি উইদিন সার্টেন লিমিট and take different values on different individuals. Alternative definition: variables are the parameters under a study. If we classify variable, it is if on the basis of numerical expression or on the basis of number, we can divide into quantitative variable and qualitative variable as like as classification of data. Quantitative variables which can be measured or which take numerical value are called quantitative variables. যে ভেরিয়েবল গুলো মেজার করা যায় অথবা সংখ্যাবাচক শব্দ নেয় সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এক্সাম্পল হচ্ছে এজ, হাইট, ওয়েট, ফ্যামিলি সাইজ এটসেট্রা। এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার দুই রকমের, কন্টিনিউয়াস ভেরিয়েবল এন্ড ডিসক্রিট ভেরিয়েবল। যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল গুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন এজ, হাইট, ওয়েট এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। আর যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল গুলোকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয় সেগুলোকে বলা হয় ডিসক্রিট ভেরিয়েবল। যেমন ফ্যামিলি সাইজ, নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস, পালস রেট, প্যারিটি, এগুলো আমরা সব পূর্ণ সংখ্যায় প্রকাশ করি, এগুলোকে কখনো ভগ্নাংশে প্রকাশ করা হয় না। So there are two types of quantitative variable. One is continuous variable, that is quantitative variables which can take fraction of a number are called continuous variable. Example: age, height, weight, temperature, etc. Discrete variable, quantitative variables which can take only the whole number are called discrete variables. As for example, family size, number of students in a class, pulse rate, parity, etc. Then qualitative variable which cannot be measured or which takes non-numerical narrative value are called qualitative variable. যেমন সেক্স, এখানে সংখ্যার কিছু নাই, either male or female. Position in the class, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সংখ্যার কিছু নাই। কালার or condition of anything, সংখ্যার কিছু নাই, শুধু গুণবাচক শব্দ দিয়ে আমরা এক্সপ্রেস করছি। So these are the qualitative variable. Again, there are two types of qualitative variable. One is nominal variable, that is qualitative variables which cannot be ranked. যে কোয়ালিটেটিভ ভেরিয়েবলকে কোনো র্যাঙ্কিং করা যায় না সেটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল। যেমন কালার অফ এনিথিং, এটা আইদার রেড, ব্লু, গ্রিন এরকম নামে হবে, এখানে কোনো র্যাঙ্কিং এর বিষয় নাই, এটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল। একইভাবে মেরিটাল স্ট্যাটাস, একজন মানুষ সিঙ্গেল, ম্যারিড, উইডো বা ডিভোর্সড এরকম স্ট্যাটাসের অধিকারী হতে পারে, এখানেও কোনো র্যাঙ্কিং এর বিষয় নাই। সো কালার অফ এনিথিং অর মেরিটাল স্ট্যাটাস এগুলো হচ্ছে নমিনাল ভেরিয়েবল। আরেক ধরনের কোয়ালিটেটিভ ভেরিয়েবল সেটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবলস হুইচ ক্যান বি র্যাঙ্কড, যেটাকে র্যাঙ্কিং করা যায় সেটা হবে অর্ডিনাল ভেরিয়েবল। যেমন এডুকেশনাল স্ট্যাটাস, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এখানে একটা র্যাঙ্কিং এর বিষয় আছে। পজিশন ইন দ্য এক্সামিনেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানেও র্যাঙ্কিং আছে।
সরি, কন্ডিশন অফ এ কার, পুয়ার অ্যাকসেপ্টেবল গুড, এখানেও র্যাঙ্কিং আছে। গ্র্যাভিটা ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানেও র্যাঙ্কিং আছে। তাহলে যে সমস্ত কোয়ালিটেটিভ ভেরিয়েবলকে এভাবে র্যাঙ্কিং করা যায় সেটাই হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। আমি কিভাবে এক্সপ্রেস করছি তার উপরে নির্ভর করবে র্যাঙ্কিং আছে কিনা। যেমন কন্ডিশন অফ এ কার, আমি যদি বলি ফাংশনিং আর নন ফাংশনিং, এই দুই ভাবে যদি বলি তাহলে এটা নমিনাল ভেরিয়েবল হবে। যখন আমি কন্ডিশন অফ এ কারকে ফাংশনিং নন ফাংশনিং এইভাবে এক্সপ্রেস করব। কিন্তু কন্ডিশন অফ কারকে যদি পুয়ার অ্যাকসেপ্টেবল গুড বেটার বেস্ট এইভাবে র্যাঙ্কিং করি তাহলে সেটা তখন হয়ে যাবে অর্ডিনাল ভেরিয়েবল। আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লিনিক্যাল সাইডে যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন, যে ইন টার্মস অফ রিলেশনশিপ ভেরিয়েবলের ক্লাসিফিকেশন। ইন টার্মস অফ রিলেশনশিপ উইথ ইচ আদার ভেরিয়েবল আর ক্লাসিফাইড অ্যাজ, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। Variable which influences the dependent variable is called independent variable. It is also called predictor variable or input or stimulus or explanatory variable. উদাহরণ দিলে বিষয়টা সবার কাছে আরো ক্লিয়ার হবে। স্মোকিং ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার। এখানে স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা লাং ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করছে, আর লাং ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। So smoking is strongly associated with lung cancer, where smoking is the independent variable. So এটা clearly মনে রাখবেন যে variable which influences the dependent variable is called independent variable, এবং এই independent variable এর কতগুলো আলাদা নাম আছে। এটাকে predictor variable বলা হয়, অথবা input variable বলা হয়, stimulus বলা হয়, explanatory variable বলা হয়। Then dependent variable, the variable which is influenced by independent variable is called dependent variable. ওই ডেফিনিশনটাকেই বিপরীত ভাবে বলা হচ্ছে, the variable which is influenced by independent variable. It is also called output, outcome or response variable. ওই আগের এক্সাম্পলটাই যদি দেই, স্মোকিং is strongly associated with lung cancer, here lung cancer is the dependent variable because lung cancer is influenced by smoking. তারপরে হচ্ছে confounding variable. The variable which is associated with agent and apparently seems to be causal is called confounding variable. Here association is indirect or spurious in nature. অর্থাৎ কোনো একটা ভেরিয়েবল যেটাকে কজ বলে মনে হচ্ছে কিন্তু এরকম স্ট্রং কোনো রিলেশন নাই, সেই রকমটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। স্মোকিং ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, আবার অ্যালকোহল ইনটেক ইজ অ্যাপারেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, কিন্তু স্মোকিং যতটা স্ট্রংলি, অ্যালকোহল ইনটেক লাং ক্যান্সারের সঙ্গে অতটা স্ট্রংলি রিলেটেড না। তো এখন ইফ স্মোকিং গোজ টুগেদার উইথ অ্যালকোহল ইনটেক, এমন পেশেন্ট যদি আমরা পাই যে একই সাথে স্মোকিংও করে আবার অ্যালকোহল ইনটেকও করে, তাহলে তার লাং ক্যান্সার হলে সেটা কি স্মোকিং এর কারণে হয়েছে না অ্যালকোহল ইনটেকের কারণে হয়েছে? তো সেই ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রে অ্যালকোহল ইনটেক ইজ এ কনফাউন্ডিং ভেরিয়েবল, যেটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করছে, মাঝখানে থেকে বা বাইরে থেকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে অ্যালকোহল ইনটেক ইজ অ্যাপারেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, এখানে অ্যালকোহল ইনটেক এই ভেরিয়েবলটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। এরপরে কম্পাউন্ড ভেরিয়েবল। It is an etiological variable which in association with another etiological variable intensifies the etiological effect. যে কোনো একটা ডিজিজের একটা কারণ আছে, এই কারণটা তার সঙ্গে যুক্ত হয়ে ওই ইটিওলজিক্যাল ইফেক্টটাকে আরো জোরদার করে। কম্পাউন্ড ভেরিয়েবল বাই ইটসেলফ ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ইটিওলজিক্যাল ভেরিয়েবল। এখানে উদাহরণটা খেয়াল করেন, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন টুগেদার অ্যাক্ট অ্যাজ এ কম্পাউন্ড ভেরিয়েবল ফর কজেশন অফ ইসোফেজিয়াল কার্সিনোমা। এখানে কিন্তু আমি লাং ক্যান্সার বলছি না,
ইসোফেজিয়াল কার্সিনোমার কথা বলছি। তো ইসোফেজিয়াল কার্সিনোমাতে স্মোকিং যেরকম রেসপন্সিবল, একইভাবে অ্যালকোহল কনজাম্পশনও রেসপন্সিবল। তো দুইটা যখন একসাথে থাকে তখন এই ইসোফেজিয়াল কার্সিনোমা হওয়ার ঝুঁকি আরো বেড়ে যায়। তাহলে একসাথে স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন acts as a compound variable for causation of esophageal carcinoma, অর্থাৎ দুইটা স্ট্রং ভেরিয়েবল যখন পজিটিভ ইফেক্টকে আরো বেশি ইন্টেন্সিফাই করবে, দ্যাট ইজ কম্পাউন্ড ভেরিয়েবল। তারপরে ইন্টারভেনিং ভেরিয়েবল। It is the variable which arises between independent and dependent variables and affect the dependent variable. এটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যখানে অ্যারাইজ করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করবে। ইট ইজ অলসো কল্ড অর্গানিজমিক ভেরিয়েবল অ্যাজ ইট ইজ কামস ফ্রম অর্গানিজম ইটসেলফ। যেমন এডুকেশন, লার্নিং, মোটিভেশন, পার্সোনালিটি, ইন্টেলিজেন্স, এগুলো যে কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করে, এই জন্য এই ভেরিয়েবল গুলা ইন্টারভেনিং ভেরিয়েবল। আরো একটা উদাহরণ যদি দিই, যে কেউ যদি বেশি বেশি সল্ট ইনটেক করে তার প্রথমে হাইপারটেনশন ডেভেলপ করে, পরবর্তীতে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজের ঝুঁকি বেড়ে যায়। তাহলে হাইপারটেনশন ইজ দ্য ইন্টারভেনিং ভেরিয়েবল, মধ্যখানে এসে সল্ট ইনটেক এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে ইনফ্লুয়েন্স করছে হাইপারটেনশন, এটা একটা ইন্টারভেনিং ভেরিয়েবল। একইভাবে যে কোনো কিছুর জন্য এডুকেশন, লার্নিং, মোটিভেশন, পার্সোনালিটি, ইন্টেলিজেন্স, এগুলো ইন্টারভেনিং ভেরিয়েবল। এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এক্সট্রানিয়াস ভেরিয়েবল কিন্তু কনফাউন্ডিং ভেরিয়েবল যা আগে পড়লাম, সেই কনফাউন্ডিং ভেরিয়েবল হুইচ মে আনএক্সপেক্টেডলি ইনফ্লুয়েন্স দ্য স্টাডি রেজাল্ট। ইট ইজ অলসো কল্ড ব্যাকগ্রাউন্ড অর কন্ট্রোল ভেরিয়েবল। It may come from organism itself or from outside. Age, sex, socio-economic status, educational level, এগুলো অনেক কিছুকে ইনফ্লুয়েন্স করে। তো এগুলো যখন বাইরে থেকে বা আনএক্সপেক্টেডলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করে, তখন এগুলোকে এক্সট্রানিয়াস বা বহিরাগত ভেরিয়েবল বলা হয়। কনফাউন্ডিং এর সঙ্গে এটার মিল আছে, মানে একই রকম। বইয়ে আরেকটা দেওয়া আছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল ইজ দ্য ভেরিয়েবল হুইচ ভেরিজ বাই চান্স or in a random way. When values of a variable is obtained as a result of chance factor, then it is called random variable. Example দিয়েছে, we cannot predict the adult height of a person exactly at maturity when a child is born. একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করলো তার অ্যাডাল্ট হাইট কত হবে সেটা এক্স্যাক্টলি প্রেডিক্ট করা সম্ভব না। হ্যাঁ, তারপরেও যদি আমরা অ্যাডাল্ট হাইট তার বলি, সেটাই একটা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে পরিগণিত হবে। কো-ভেরিয়েবল একটা টার্ম আছে, an independent variable or predictor in a regression equation, also a secondary variable that can affect relationship between the dependent variable and independent variables of primary interest in a regression equation. রিগ্রেশন ইকুয়েশনে কি করা হয়, কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইনফ্লুয়েন্স যাচাই করা হয় যে অ্যাসোসিয়েশন আছে কিনা। ধরেন আমি দেখব লাং ক্যান্সারের সঙ্গে এজ, সেক্স, হাইট, ওয়েট, তার ইকোনমিক্যাল স্ট্যাটাস বা সোশ্যাল স্ট্যাটাস, তার মেরিটাল স্ট্যাটাস, এত কিছুর রিলেশন আছে কিনা। তো সেটা দেখার জন্য রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয়। তো এই রিগ্রেশন অ্যানালাইসিসে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো থাকে, সেই একটা আরেকটার কো ভেরিয়েবল। সুতরাং রিগ্রেশন ইকুয়েশনে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো থাকে সেগুলি হচ্ছে কো ভেরিয়েবল। তো এইখানের এই ভাগগুলো থেকে বিশেষ করে এই চারটা ভালো করে মনে রাখতে হবে: ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কনফাউন্ডিং ভেরিয়েবল এন্ড কম্পাউন্ড ভেরিয়েবল। এই চারটা ইউনিক। তারপরে এগুলো একটু ওভারল্যাপ। এরপরে আমরা ক্লাসের দ্বিতীয় অংশে আসি, মেজারমেন্ট এন্ড স্কেলিং। মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি? Measurement is the assignment of number to an object or event according to some set rules.
যে কোনো একটা অবজেক্ট বা ইভেন্টের আগে যদি আমরা কোনো একটা সংখ্যা বসিয়ে দিই, সেই সংখ্যা বসানোটাই হচ্ছে মেজারমেন্ট। আর স্কেলিং কি? স্কেলিং ইজ দ্য জেনারেশন অফ কন্টিনিউয়াম আপন হুইচ দ্য মেজার্ড অবজেক্টস আর লোকেটেড। একটা কন্টিনিউয়াম তৈরি করা, ধারাবাহিকতা, যার মধ্যে ওই মেজার্ড অবজেক্টটা অবস্থিত হবে। তাহলে মেজারমেন্ট এবং স্কেলিং এই দুইটা কথা শিখে ফেলবেন। যে মেজারমেন্ট ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ নাম্বার টু অ্যান অবজেক্ট অর ইভেন্ট অ্যাকর্ডিং টু সাম সেট রুলস, আর স্কেলিং ইজ দ্য জেনারেশন অফ কন্টিনিউয়াম upon which measured objects are located. Types of scaling. Primary measurement scaling. It is the basic and independent measurement scale. 4 types. এটা সবাই মনে রাখবেন, 4টা মেজারমেন্ট স্কেল। কিসের মেজারমেন্ট? ভেরিয়েবলের মেজারমেন্ট। যে কোনো ভেরিয়েবল মেজার করতে গেলে এই 4টা স্কেলে আমরা মেজার করি। সেটা হচ্ছে নমিনাল স্কেল, অর্ডিনাল অর র্যাঙ্ক স্কেল, ইন্টারভেল স্কেল এন্ড রেশিও স্কেল। এই 4টা হচ্ছে প্রাইমারি মেজারমেন্ট স্কেলিং। এরপরে দ্বিতীয় গ্রুপে আছে কম্পারিজন স্কেলিং। কম্পারিজন স্কেলিং হেয়ার দ্য স্কেলস আর ইউজড ফর কম্পারিজন। একটার সঙ্গে আরেকটা কম্পারিজন করার জন্য এই স্কেল ইউজ হয়। কম্পারিজন স্কেলিং আবার 2 রকমের। এগুলো প্রত্যেকটাই পরে উদাহরণ আসবে, তখন আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। কম্পারেটিভ অর র্যাঙ্কিং স্কেল, আর একটা নন কম্পারেটিভ অর রেটিং স্কেল অর ভিজুয়াল অ্যানালগ স্কেল। তাহলে আবার একটু খেয়াল করেন যে স্কেলকে 2 ভাগে ভাগ করেছি। একটা প্রাইমারি মেজারমেন্ট স্কেল, তার মধ্যে আছে 4টা: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল স্কেল এন্ড রেশিও স্কেল। আর দ্বিতীয় গ্রুপে কম্পারিজন স্কেলিং, তার মধ্যে আছে 2টা: কম্পারেটিভ অর র্যাঙ্কিং স্কেল, আর একটা নন কম্পারেটিভ রেটিং স্কেল অর ভিজুয়াল অ্যানালগ স্কেল। এখন এই যে প্রথম গ্রুপে যে কম্পারেটিভ অর র্যাঙ্কিং স্কেল, হেয়ার ডাইরেক্ট কম্পারিজন বিটুইন 2 or more stimuli and response are recorded. This is also called non-metric scale. এই কম্পারেটিভ বা র্যাঙ্কিং স্কেল আবার 2 রকম, একটা পেয়ার্ড কম্পারিজন আর একটা র্যাঙ্ক অর্ডার। পরবর্তীতে উদাহরণ আছে, তখন আরো ক্লিয়ার হবে। আর নন কম্পারেটিভ রেটিং স্কেল বা ভিজুয়াল অ্যানালগ স্কেল, here each stimulation object is scaled independently from other objects in a set of stimuli. This is also called metric scale. এই নন কম্পারেটিভ রেটিং স্কেল বা ভিজুয়াল অ্যানালগ স্কেলের এক্সাম্পল হচ্ছে 3টা: লাইকার্ট স্কেল, সিমান্টিক ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্যাপল স্কেল। এখন এই যে দ্বিতীয় গ্রুপে যে কম্পারিজন স্কেলিং বললাম, তার যদি ক্লাসিফিকেশনের ফ্লো চার্ট আমি আঁকি, তাহলে এরকম হবে যে কম্পারিজন স্কেলিং 2 রকম, একটা কম্পারেটিভ বা রেটিং স্কেল, আর একটা নন কম্পারেটিভ রেটিং স্কেল বা ভিজুয়াল অ্যানালগ স্কেল। এই কম্পারেটিভ বা র্যাঙ্কিং স্কেল 2 রকমের, একটা পেয়ার কম্পারিজন আর একটা র্যাঙ্ক অর্ডার। আর নন কম্পারেটিভ রেটিং স্কেল বা ভিজুয়াল অ্যানালগ স্কেল 3 রকমের: লাইকার্ট স্কেল, সিমান্টিক ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্যাপল স্কেল। এখন আমরা প্রত্যেকটা স্কেল সম্পর্কে একটু পড়ব। যে নমিনাল স্কেল, ইট ইজ এ কোয়ালিটেটিভ স্কেল। ইন দিস স্কেল এ নাম্বার ইজ ইউজড টু আইডেন্টিফাই অর ক্লাসিফাই দ্য অবজেক্ট। Data of nominal scale are analyzed in descriptive statistics by rate or percentage, and in inferential statistics by chi-square test and binomial test. এগুলো যখন স্ট্যাটিস্টিক্স আরো ডিপে পড়া হবে তখন ক্লিয়ার হবে। এখন জাস্ট ধারণা নিয়ে রাখেন যে নমিনাল স্কেলের ডাটা বা ভেরিয়েবলকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। আর যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হয়, তাহলে সেই টেস্টটা হলো কাই স্কয়ার টেস্ট অথবা বাইনোমিয়াল টেস্ট। এরপরে অর্ডিনাল স্কেল, এটাও ইট ইজ অলসো এ কোয়ালিটেটিভ স্কেল। It is the ranking scale in which number indicates the relative position of the objects but do not indicate the magnitude of difference. As for example, ranking of winner in a tournament as first, second, third. এই নাম্বারগুলো বুঝাবে র্যাঙ্কিংটা, কিন্তু কে কার থেকে কত নাম্বার বেশি পেয়েছে, পজিশনের দিক থেকে কতটা পার্থক্য ছিল, সেটা এখানে বোঝা যাবে না। শুধু বোঝা যাবে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে।
তাদের মধ্যে গ্যাপটা বোঝা যাবে না। Data of ordinal scale is analyzed in descriptive statistics by percentile and median, and in inferential statistics by rank order correlation. তাহলে যে ডাটাগুলো অর্ডিনাল স্কেলে থাকবে সেটাকে পার্সেন্টাইলে প্রকাশ করতে হয় অথবা মিডিয়ানে, এবং টেস্ট করলে র্যাঙ্ক অর্ডার কোরিলেশন করতে হয়। এরপরে ইন্টারভ্যাল স্কেল, ইট ইজ ট্রু কোয়ান্টিটেটিভ স্কেল। তাহলে প্রথম দুইটা ছিল কোয়ালিটেটিভ স্কেল, ইন্টারভ্যাল স্কেল হচ্ছে ট্রু কোয়ান্টিটেটিভ স্কেল। It is like ordinal scale where we are able to measure the magnitude of difference as well as relative position or rank. এখানে পজিশনও বোঝা যাবে আবার র্যাঙ্কও বোঝা যাবে। যেমন 10 থেকে 20 কেউ নাম্বার পেয়েছে, তাহলে আরেকজন 20 থেকে 30, আরেকজন 30 থেকে 40। এখানে প্রথম গ্রুপটা ফার্স্ট, দ্বিতীয় গ্রুপটা সেকেন্ড, তৃতীয় গ্রুপটা থার্ড, এটা বোঝা যাচ্ছে এবং তাদের নাম্বার কত ছিল সেটাও একটা ধারণা করা যাচ্ছে। Here the magnitude of difference is 10. Here 0 point is arbitrary. In this scale there is no requirement of 0. কোনো জিরো মান থাকবে না, অবশ্যই কোনো একটা সংখ্যা থাকবে। Data of interval scale are analyzed in descriptive statistics by mean, median, range, and standard deviation, and in inferential statistics by t-test, r-test, ANOVA test, and regression analysis. যদি কোনো ডাটা ইন্টারভ্যাল স্কেলে থাকে তাহলে তার মিন, মিডিয়ান, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে হবে, এবং কোনো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে গেলে টি টেস্ট, আর টেস্ট, অ্যানোভা টেস্ট, রিগ্রেশন অ্যানালাইসিস এগুলো করা যাবে। এই টেস্টগুলো কি সেগুলো আমরা ডাটা অ্যানালাইসিস যখন পড়াবো তখন ক্লিয়ার হবে। এরপরে রেশিও স্কেল, ইট ইজ অলসো এ কোয়ান্টিটেটিভ স্কেল। It is a combination of nominal, ordinal, and interval scale. It allows the researchers to identify, classify, and rank order the objects or compare the difference. Measurement of height, weight, length, etc. are example of ratio scale. Data of ratio scale is analyzed in descriptive statistics by mean, standard deviation, and inferential statistics by coefficient of variation. Ratio scale is the highest measurement স্কেল। তারপরে যে সেকেন্ড কম্পারিজন স্কেলিং এর মধ্যে একটা ছিল পেয়ার্ড কম্পারিজন। এটা উদাহরণ দেখলে সবারই ক্লিয়ার হবে, এটা কঠিন কিছু না। Here respondent is presented with two objects or stimuli in different times and asked to select from the pair according to the given criteria. পরের পৃষ্ঠে উদাহরণটা দেখেন যে আমি ব্যথা আছে এরকম রোগীকে দুইটা ওষুধ দিব, একটা কিটোরোলাক এক সময়ে দিলাম, আরেক সময়ে টেনোক্সিকাম দিলাম, এবং তাকে রোগীকে দুইটা বিষয় খেয়াল করতে বলবো। সিলেকশন ক্রাইটেরিয়া, সে সিলেক্ট করবে কোনটা বেটার। তো সে কি দেখবে, র্যাপিডিটি অফ পেইন রিলিফ, যে কত তাড়াতাড়ি পেইন কমলো, এবং পেইন ফ্রি ইন্টারভেল, কতক্ষণ ব্যথা মুক্ত সে থাকলো। এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রোগী ওষুধ খাওয়ার পরে সে কম্পেয়ার করবে কিটোরোলাক এবং টেনোক্সিকামের মধ্যে, এবং সে একটাকে বেটার হিসেবে সিলেক্ট করবে বা একটাকে সিলেক্ট করবে যে আপনি কোনটা ভালো বলছেন, কিটোরোলাক না টেনোক্সিকাম। সে চয়েস করে নিল, বিচার বিবেচনা করে ধরেন কিটোরোলাক। তাহলে এখানে কোনো র্যাঙ্কিং এর কিছু নেই, সে জাস্ট দুইটা ওষুধ থেকে একটা সিলেক্ট করে নিল। এই ধরনের স্কেলিং কে বলা হয় পেয়ার্ড কম্পারিজন স্কেল। দুইটা ছিল, তার মধ্যে থেকে একটা সে চুজ করলো। আরেকটা হচ্ছে র্যাঙ্ক অর্ডার স্কেলিং। এখানে সে চুজ করবে এবং র্যাঙ্কিং করবে যে কোনটা সবচেয়ে ভালো, তারপরে কোনটা, তারপরে কোনটা। Here respondent is provided with several objects or stimuli consecutively and asked to order or rank them according to some criteria. এটা দেখেন যে ওই একই রকম র্যাপিডিটি অফ পেইন রিলিফ এবং পেইন ফ্রি ইন্টারভেল, এই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা তিনটা ওষুধ তাকে দিলাম, ন্যাপ্রোক্সেন, এসিক্লোফেনাক এবং কিটোরোলাক। সে তিনটাই কম্পেয়ার করলো এবং র্যাঙ্কিং করলো যে কিটোরোলাকটা সবচেয়ে ভালো, তারপরে নেপ্রোক্সেন, তারপরে এসিক্লোফেনাক। তাহলে এই যে এখানে সে কি করলো, সিলেক্টও করলো এবং র্যাঙ্কিং করলো। এই জন্য এই ক্লাসিফিকেশনের নাম হচ্ছে র্যাঙ্ক অর্ডার স্কেলিং। এরপরে লাইকার্ট স্কেল, it is a measurement scale in the 5 responses categories ranging from strongly disagreed to strongly agreed on a statement.
যে কোনো একটা স্টেটমেন্ট যে ময়মনসিংহ মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের পড়াশোনার মান খুব ভালো, এটা আমি বললাম। তো এই মতামতের সঙ্গে আপনি স্ট্রংলি অ্যাগ্রিড না ডিসএগ্রি, একদিকে স্ট্রংলি অ্যাগ্রিড আরেকদিকে স্ট্রংলি ডিসএগ্রিড, মাঝখানে নিউট্রাল, এরকম ডিসএগ্রিড অ্যাগ্রিড, এরকম সবগুলো মিলে 5টা পয়েন্ট। এর মধ্যে আপনি যেটা মনে করেন সেটার মধ্যে এনসার্কেল করবেন বা টিক চিহ্ন দিবেন। এই ধরনের 5 পয়েন্টের স্কেলকে বলা হয় লাইকার্ট স্কেল। এটা অনেকেই আপনারা রিসার্চে ব্যবহার করেছেন বা করবেন। আরেকটা আছে সিমান্টিক ডিফারেন্সিয়েশন। সিমান্টিক মানে ডুয়াল বা অপোজিট। It is a 7-point rating scale in the endpoint association with bipolar level that have semantic meaning. Describe carefulness of a surgeon during performing of operation. অপারেশন করার সময় একজন সার্জন কতটা কেয়ারফুল সেটা যদি আমরা স্কেলের মাধ্যমে মতামত নিই, তাহলে এক পাশে থাকবে কেয়ারফুল আর এক পাশে কেয়ারলেস, এবং এখানে টোটাল পয়েন্ট হচ্ছে 7টা। লাইকার্ট স্কেলে হচ্ছে 5টা, কিন্তু সিমান্টিক ডিফারেন্সিয়েশনে 7টা স্কেল। এরপরে স্ট্যাপল স্কেল। It is a 5-point rating scale that consists of a single objective in middle of a range of values from -5 to +5 without neutral point 0. এখানে খেয়াল করে দেখেন যে লাইকার্ট স্কেলে নিউট্রাল পয়েন্ট আছে, 3 নাম্বার পয়েন্টে নিউট্রাল, অর্থাৎ আপনি কোনো মতামত নাও দিতে পারেন। একইভাবে যে সিমান্টিক স্কেল, সেখানেও আপনি নিউট্রাল পয়েন্ট আছে মাঝখানে, কোনো মতামত নাও। স্ট্যাপল স্কেলে 0 থাকবে না, কোনো নিউট্রাল পয়েন্ট থাকবে না। ইট ইজ এ স্কেলস অফ মেজারমেন্ট অফ অ্যাটিটিউড এন্ড প্রেফারেন্সেস। কোন একজনের মাইক্রোফোন আনমিউট করা, আপনি মিউট করে নিন, নয়েজ হচ্ছে। কার মাইক্রোফোন থেকে নয়েজ হচ্ছে কাইন্ডলি মিউট করে নিন। তো স্ট্যাপল স্কেলে দেখেন যে আমি যদি একজন ডক্টরের কি বলে পারফরমেন্স, এফিকেসি বা সিনসিয়ারিটি এগুলো জিজ্ঞেস করি বা রিলায়েবিলিটি জিজ্ঞেস করি, তাহলে এখানে যে রেসপন্স করবে তার আইদার প্লাসের দিকে 1 2 3 4 অথবা মাইনাসের দিকে 1 2 3 4 রেসপন্স করতে হবে। মাঝখানে কোনো জিরো নাই, অর্থাৎ নিউট্রাল পয়েন্ট নাই। তাহলে কোনো একজন ডক্টরের রিলায়েবিলিটি সম্পর্কে কোশ্চেন করলে তাকে আইদার নেগেটিভলি অর পজিটিভলি কোনো একটা মার্ক দিয়ে, সংখ্যা দিয়ে তাকে কমেন্টটা করতে হবে। এটাই হচ্ছে স্ট্যাপল স্কেল। তো আজকের ক্লাসের কন্টেন্ট এই পর্যন্ত। যে অনেকে একটু পরে জয়েন করেছেন, আমি যদি অ্যাট এ গ্ল্যান্স দেখাই, আমরা আজকে পড়েছি হচ্ছে ভেরিয়েবলস এন্ড স্কেলস অফ মেজারমেন্ট। ভেরিয়েবলস এর সংজ্ঞায় বলেছিলাম যে ভেরিয়েবলস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স which vary within certain limit and take different values on different individuals. যে কোনো কিছুর যে কোনো বৈশিষ্ট্য যেটা টাইম, প্লেস, পারসন ইত্যাদির সঙ্গে ভেরি করে সেটাই ভেরিয়েবল। আর রিসার্চের ক্ষেত্রে, রিসার্চে আমরা যে প্যারামিটার গুলো দেখি সেই প্যারামিটার গুলোকেই বলা হয় এক একটা ভেরিয়েবল। ভেরিয়েবল ডাটার মতোই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এটা আবার দুই রকম, কন্টিনিউয়াস যেটাকে ফ্র্যাকশন করা যায় আর যেটাকে ফ্র্যাকশন করা যায় না সেটা ডিসক্রিট। আবার কোয়ালিটেটিভ ভেরিয়েবল দুই রকম, নমিনাল যেটাকে র্যাঙ্কিং করা যায় না, যেটাকে র্যাঙ্কিং করা যায় সেটা অর্ডিনাল। রিলেশনশিপ অনুযায়ী ভেরিয়েবলের ক্লাসিফিকেশন ক্লিনিশিয়ানদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উদাহরণ দিয়েছিলাম যে স্মোকিং ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার। এখানে স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, লাং ক্যান্সার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আরেকটা যেটা আছে কনফাউন্ডিং ভেরিয়েবল, যে উইক অ্যাসোসিয়েশন আছে এরকম কোন ফ্যাক্টরকে বলা হয় কনফাউন্ডিং ভেরিয়েবল। আর স্ট্রং অ্যাসোসিয়েশন আছে এরকম দুইটা ভেরিয়েবল যদি একই সঙ্গে কোনো মানুষের মধ্যে থাকে সেটাকে বলা হয় কম্পাউন্ড ভেরিয়েবল। এছাড়াও ছিল ইন্টারভেনিং ভেরিয়েবল, মধ্যবর্তী ভেরিয়েবল, এক্সট্রানিয়াস ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল, কোভেরিয়েবল। তারপরে আমরা দেখেছি মেজারমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট অফ নাম্বার টু এন অবজেক্ট, এটাকে বলে মেজারমেন্ট। আর স্কেলিং হচ্ছে একটা জেনারেশন কন্টিনিউয়াম করা যার মধ্যে মেজার্ড অবজেক্টটা থাকবে। টাইপস অফ
স্কেলিং এ আমরা প্রাইমারি স্কেলিং, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল আর রেশিও স্কেল। আর যেটা কম্পারিজন স্কেলিং, সেখানে আমরা কম্পারেটিভ আর র্যাঙ্কিং স্কেল, এটা আবার দুই রকম ছিল, পেয়ার্ড কম্পারিজন, র্যাঙ্ক অর্ডার। আর নন কম্পারেটিভ রেটিং স্কেল, এটা ছিল তিন রকম, লাইকার্ট স্কেল, সিমান্টিক ডিফারেন্সিয়েশন, স্ট্যাপল স্কেল। পরে প্রত্যেকটা স্কেলের বৈশিষ্ট্য বলেছি। তারপরে আমরা পেয়ার কম্পারিজনে যে দুইটা ড্রাগ থেকে একটাকে চুজ করে নেয় কিভাবে পেশেন্ট, তারপরে তিনটা থেকে চুজ করে নেয় কিভাবে এবং কিভাবে র্যাঙ্কিং করে। লাইকার্ট স্কেলে এরকম 5টা পয়েন্ট থাকে কোনো একটা স্টেটমেন্টের উপরে, একদিকে স্ট্রংলি অ্যাগ্রি, আরেকদিকে স্ট্রংলি ডিসএগ্রি, মাঝখানে নিউট্রাল পয়েন্ট, পাশে আরো 2টা পয়েন্ট, এইভাবে মতামত যাচাই করা হয়। সিমান্টিক ডিফারেন্সিয়েশন লাইকার্ট স্কেলের মতোই, কিন্তু এখানে 7টা পয়েন্ট থাকবে। স্ট্যাপল স্কেল ওগুলোর মতোই, কিন্তু এখানে কোনো নিউট্রাল পয়েন্ট থাকবে না, পজিটিভলি বা নেগেটিভলি অবশ্যই তাকে মতামত দিতে হবে। তো থ্যাংক ইউ এভরিবডি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? যারা কথা বলতে চান মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন, কোনো প্রশ্ন বা কোনো ব্যাপারে কোনো মতামত থাকলে। নো কোয়েশ্চেন? শাকিল মাহমুদ, আপনি কোন কোর্সের? শাকিল মাহমুদ, আপনি কোন কোর্সের? কি জয়েন করে উনি আছেন নাকি? যারা যারা ক্লাস করেছেন সবার নাম লিখে চ্যাট বক্সে পাঠিয়ে দেন, নাম এবং কোর্সের নাম লিখে চ্যাট বক্সে পাঠিয়ে দেন, আপনাদের অ্যাটেন্ডেন্স হিসেবে গণ্য হবে। যারা যারা রানিং কোর্সে আছেন, এমডি, এমএস, এফসিপিএস, এমফিল, এমপিএস, সবাই আপনাদের নাম লিখে চ্যাট বক্সে পাঠান, দ্রুত পাঠান, আমি আউট হবো আবার। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক নতুন জিনিস শিখলাম স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, আমি গৌরব বলছি। বলেন। হ্যাঁ, জি স্যার। স্যার ইন্টারভাল স্কেলে জিরো ইজ আরবিট্রারি, এই কথাটা স্যার ভালো মতো বুঝি নাই স্যার। মানে ওখানে জিরোর কোনো ভ্যালু নাই, জিরোটাকে ইগনোর করতে হবে, ওখানে জিরো থাকবে না আর কি। আবার একইভাবে দেখবেন ওই যে স্ট্যাপল স্কেলেও জিরোর কোনো ভ্যালু নেই। এটা যখন আমি ডাটা অ্যানালাইসিস পড়াবো তখন আরো বেশি ক্লিয়ার করে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মাঝখান থেকে হয়তো ক্লিয়ার হবে না আর কি। হ্যাঁ, স্কেলগুলো একটু কঠিন, আপনারা নিজেরাও বই থেকে বা ইন্টারনেট থেকে পড়ে আর একটু বিষয়টা আত্মস্থ করার চেষ্টা করেন। একটা প্রথম ক্লাসে এটা ক্লিয়ারলি বোঝানো কঠিন, আমরা তো আসলে স্ট্যাটিস্টিশিয়ান না, ওই জন্য বোঝা এবং বোঝানো দুটি একটু কঠিন হবে আমাদের জন্য স্কেলগুলো প্রথম ক্লাসে। পরে যখন টোটালি হবে তখন বুঝতে পারবে। আর কোনো আর কোনো কোয়েশ্চেন কারো? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমার নাম বলছিলেন না, ওই সময় হঠাৎ স্যার একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম স্যার। হ্যাঁ, ডক্টর শাকিল বলছেন? জি স্যার। আপনি কোন কোর্সের তাই জানতে চাচ্ছি। আমি স্যার পেডিয়াট্রিক সার্জারিতে আছি স্যার। ঠিক আছে। ক্লাসের ব্যাপারে আপনাদের টাইমিং এর ব্যাপারে কোনো কথা আছে কিনা? কখন নিব? আমি তো সাধারণত সকাল 10টা 11টার দিকে নিতে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ডক্টর নাজমুল বলছিলাম স্যার। স্যার ক্লাসটা মনে হয় স্যার 9টা বা 11টার দিকে
ভাই 11:30টার দিকে হলে একটু ভালো হয়, মানে সকালবেলা ওয়ার্ডে একটু স্যার এই 10টার দিকে একটু কাজের প্রবলেম হয় আর কি। এটা হচ্ছে যে যেদিন আমি তো সপ্তাহে 1-2 দিন ক্লাস নেই। জি স্যার। যেদিন ক্লাস থাকে সেদিন একটু ওয়ার্ডে বলে অন্যদের দিয়ে ম্যানেজ করবেন, চেষ্টা করবেন আর কি। আর আমার হচ্ছে যে আমি চেষ্টা জি করবো স্যার। 11টায় নিতে বা 9টায় নিতে, কিন্তু আমার আবার অন্যান্য ক্লাস থাকে তো, নার্সিং এর ক্লাস জি স্যার। থাকে, এমবিবিএস ক্লাস থাকে। যেমন আজকে আপনাদের ক্লাস নিয়ে আবার 11টায় এমবিবিএস এর ক্লাস আছে। তো সবগুলো সমন্বয় করে সব দিন হয়তো 11টায় নেওয়া যাবে না, অন্যদিন চেষ্টা জি করবো স্যার। 11টা বা 9টায় নিতে, যেদিন আমার সুযোগ হবে আর কি। আর আমি মাঝখানে জি স্যার, ক্লাসের থ্যাংক ইউ। কম নিয়েছি, কারণ অনেকে নতুন জয়েন করতেছিল বিভিন্ন কোর্সে। এরপর থেকে রেগুলার জি স্যার। সপ্তাহে হয়তো 2টা ক্লাস নিয়ে আমি তাড়াতাড়ি আপনাদের শেষ করে দিব। যেদিন যেটা পড়া হয় পড়ে নিয়েন, কারণ আপনাদের কিন্তু একটা পরীক্ষা হবে এন ব্লক অ্যাসেসমেন্ট, স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোডোলজির উপরে। করোনার কারণে এটা জি স্যার। এতদিন হতো না, কিন্তু এখন আবার হবে, এবং আপনাদের ওইটা ক্লিয়ার না হলে কিন্তু আপনি ফেজের পরবর্তী কার্যক্রম করতে পারবেন না। এজন্য অবশ্যই এন ব্লক অ্যাসেসমেন্টটা দিবেন সবাই, এবং তার জন্য একবারে পড়ার লোড না নিয়ে ছোট ছোট যে ক্লাসগুলো হয় ডেইলি একটু দেখে রাখলে তাহলে ইজি হবে আপনার জন্য পরীক্ষা দেওয়াটা। একবারে জমিয়ে রাখলে জি টাফ স্যার। হবে আর কি। তো ঠিক আছে, আমি আজকে থ্যাংক ইউ স্যার। শেষ করছি। জি। থ্যাংক ইউ।